আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের সমগ্র পৃথিবী একটা প্ল্যানেট, তাই তো? এখন এই পৃথিবীতে আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, আমরা অনেক সময় মনে করি যে এটা একটা ভিজিট করার জায়গা, মানে ইটস এ প্লেস টু ভিজিট। বাট আমরা যতদিন বেঁচে থাকি এটা কিন্তু আমাদের জন্য বাড়ি, পুরো পৃথিবীটাই কিন্তু আমাদের জন্য বাড়ি, টোটাল ওয়ার্ল্ড। এজন্য একটা কথা বলা হয় যে নেচার ইজ নট এ প্লেস টু ভিজিট, ইট ইজ জাস্ট আ হোম। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের বাড়ি। এবং এই বাড়িটার যে প্রাইম কালার, মানে সমগ্র বিশ্বে যদি আমরা অবজার্ভ করি আমরা দেখতে পাবো যে প্রাইম কালার হচ্ছে সবুজ, গ্রিন। দ্যাট মিনস গ্রিন ইজ দ্য প্রাইম কালার অফ দ্য ওয়ার্ল্ড। চারিদিকে শুধু সবুজের সমারোহ, ঠিক কিনা? এবং আমরা এনভায়রনমেন্টে আমরা কিন্তু মিট করছি, সবাই সবাই মিট করছি। এবং একটা বড় বিষয় হচ্ছে যে মিউচুয়াল ইন্টারেস্ট। এখানে কিন্তু মিউচুয়াল ইন্টারেস্টটা সবথেকে বেশি কাজ করছে কোনটা? মিউচুয়াল ইন্টারেস্ট। যেখানে মিউচুয়াল ইন্টারেস্ট রয়েছে একটা মানুষের সাথে আরেকটা মানুষের, এখানে একটা জিনিস শেয়ার করতেই হবে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টকে, পরিবেশকে। সুতরাং আমাদের যেটা শেয়ার করতে হবে, যেটা আমরা শেয়ার না করে থাকতে পারবো না, সবার জন্য রাইট রয়েছে যেটা নিয়ে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। সুতরাং আমরা এটা ভাবলে চলবে না যে উই জাস্ট ইনহেরিট দিস ফ্রম আওয়ার অ্যানসেস্টার্স, we just borrow this from our children. Children means here the future generation. ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে আমরা কিন্তু ধার করে নিয়েছি এই যে এনভায়রনমেন্টকে, এই যে প্ল্যানেটকে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে এভাবে রেখে যেতে হবে যেন সেটা তাদের জন্য বসবাসযোগ্য হয়, সুন্দর করে যত্ন করে। যেমন আমরা যখন বাসা ভাড়া নিই, আমাদের কিন্তু বাসা যখন আমরা চলে যাই, অন্য বাসায় ট্রান্সফার বা অন্য জায়গায় চলে যাই, তখন কিন্তু ওই বাসাটা ক্লিন করে রেখে যেতে হয়, মানে পরবর্তীতে যেন যারা থাকবে তাদের জন্য বসবাসযোগ্য হয়। এমন কিছু করা যাবে না যেন ওই বাসাটা বসবাসের জন্য অযোগ্য হয়ে যায় পরবর্তী যারা থাকবে। তো ঠিক তেমনি পুরো পৃথিবীটা হচ্ছে যে পরবর্তী জেনারেশনের জন্য আমাদেরকে এমনভাবে রেখে যেতে হবে যেন সেটা বসবাসযোগ্য থাকে, তারা যেন আমাদেরকে গালি না করে। আজকে যদি আমরা একটু অবজার্ভ করি, আজকে আমাদের যে প্যারামিটারগুলো, মানে এনভায়রনমেন্টাল প্যারামিটার বলতে এনভায়রনমেন্টাল যে অবজেক্টসগুলো, সাবজেক্টসগুলো, যেটা হচ্ছে যে মাটি, আজকে প্রচুর পরিমাণে মাটি দূষণ চলছে ওয়ার্ল্ডে। এবং একটা কথা হচ্ছে যে দ্য নেশন দ্যাট destroys its soil destroys itself for future। তার মানে যে জাতি মাটিকে নষ্ট করে দেয়, নষ্ট বলতে দূষণ করে, মানে যেটাকে আমরা বলি সয়েল পলিউশন। এবং একটা জিনিস লক্ষ্য করলে দেখবো আমরা পুরো পৃথিবীতে কিন্তু পানি কিন্তু ইন্টারকানেক্টেড। প্রশান্ত মহাসাগরের পানি যদি দূষিত হয়, আটলান্টিক মহাসাগরের পানি যে দূষিত হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? মানে আমার পাশের যে নদীটা যদি দূষিত হয়, সেই নদীর শাখা প্রশাখা যেগুলো আছে, পাশের নদী যে দূষিত হবে না এটা তো বলা যাবে না, কারণ এটা পানি তো ইন্টারকানেক্টেড। আবার দেখা যায় যে আমার গ্রামের উত্তর দিকে যদি বায়ু দূষিত হয়ে যায়, এয়ার পলিউশন হয়, ওইটা কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু দক্ষিণ দিকেও পড়তে পারে, শুধু দক্ষিণ দিকে না, চারিদিকে কিন্তু স্ক্যাটার করবে, ছড়িয়ে পড়বে। সুতরাং পৃথিবীর একটা মহাদেশে যদি বাতাস দূষিত হয়ে যায়, এয়ার পলিউশন ঘটে, সেটা কিন্তু অন্য একটা মহাদেশকেও অ্যাটাক করবে না। তার মানে এটা বলা যাবে না, পুরো পৃথিবীকে অ্যাটাক করতে পারে। সুতরাং বাতাস দূষণ হলে কিংবা পানি দূষণ হলে এটা সবার জন্য কিন্তু মানে ক্ষতিকর, কারণ এটা কিন্তু মিউচুয়ালি, যেটা বলছে মিউচুয়ালি কিন্তু ইন্টারকানেক্টেড, এটা কিন্তু পারস্পরিকভাবে জড়িত। আমরা এটাকে শেয়ার করতে হয়, এয়ার শেয়ার করতে হয়, এটা দেন হচ্ছে যে সয়েল শেয়ার করতে হয়। তারপরে যদি বলি আমরা যে ওয়াটার শেয়ার করতে হয়, শেয়ার। তার মানে যেইটা সবার অ্যালট করার কথা, সবাই মানে অধিকার আছে যার উপরে, সেটা কিন্তু সবারই উচিত, মানে কোনো একজন ব্যক্তি বা একটা গোষ্ঠী বা একটা দেশের বা একটা জাতির জন্য নয়, এটা পুরো পৃথিবীর মানুষের দায়িত্ব এটাকে সেভ করা, এটাকে রিজার্ভ করা, এটাকে প্রিজার্ভ করা। এবং আমরা কিন্তু ন্যাচারের উপরে কমান্ড করতে পারি না, কমান্ড করলে ন্যাচার কিন্তু বিগড়ে যাবে। এই যে ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বজ্রপাত হচ্ছে, একই সাথে সবথেকে যে অ্যালার্মিং যেটা গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমরা প্রচণ্ড গরমের সম্মুখীন হচ্ছি, গরমের সময় প্রচণ্ড গরমের সম্মুখীন হচ্ছে, যেটা আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, প্রচুর পরিমাণ মানুষ সোয়েটিং হচ্ছে, হিটে স্ট্রোক হচ্ছে। তো এই যে হিটের যে ইনক্রিজিং মুড এই মুহূর্তে পুরো পৃথিবীতে, এটা কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। সুতরাং এইদিকে প্রত্যেকটা সচেতন ব্যক্তি, মানে
বলতে গেলে প্রত্যেক ব্যক্তিকে কনসাস হতে হবে, কারণ আমাদের প্রত্যেক ব্যক্তির ছোট ছোট স্টেপ, ছোট ছোট পদক্ষেপ, ইনিশিয়েটিভস, এগুলো কিন্তু পৃথিবীকে একটা ব্যালেন্স করে দিতে পারে। কারণ নেচার তো সবসময় ব্যালেন্স করে, তো মানুষকেও সেই ব্যালেন্স করার জন্য, পজিটিভ ব্যালেন্স করার জন্য, যেন সেটাকে নেগেটিভ ব্যালেন্সে না যায়। কারণ নেচার তো ব্যালেন্স করবে এনিহাও, তাপমাত্রা বাড়িয়ে, ঘূর্ণিঝড় সৃষ্টি করে, জলোচ্ছ্বাস সৃষ্টি করে, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে, খরা সৃষ্টি করে নেচার চাইবে ব্যালেন্স করতে। এখন সেটা তো পরিবেশের, মানুষের জন্য, জীবকুলের জন্য ধ্বংসাত্মক হতে পারে। নেচার তো ওটা বুঝবে না। নেচার সবসময় তার নেচারকে, তার এনভায়রনমেন্টকে ব্যালেন্স করার জন্য কাজ করবে। সুতরাং আমরা কিন্তু জাস্ট মেনে চলতে পারি, ন্যাচারাল যে ফিনোমিনাগুলোকে মেনে চলতে পারি। প্রকৃতি যেভাবে চায়, প্রকৃতির চাওয়াটাকে আমাদের কিন্তু মূল্য দিতে হবে। কারণ প্রকৃতির চাওয়াটা যদি আমরা মূল্য না দিই, প্রকৃতি কিন্তু আমাদের ক্ষমা করবে না। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে এটা শুধু যে বসবাসের যোগ্য বিষয় সেটা না, যারা বাস করছি আমরা, আমাদের যেটাকে বলা ইন্টেলেকচুয়াল, কগনিটিভ, একই সাথে যদি বলি আমরা যে আমাদের স্পিরিচুয়াল যে স্যাটিসফ্যাকশন, আমাদের আধ্যাত্মিক স্যাটিসফ্যাকশনটা, মানে আমাদের জীবনের মিনিংটা কিন্তু আমরা নেচার থেকেই পাই। মানে যে মানুষটা নেচারকে ভালোবাসে, মানে দ্য লাভ অফ নেচার ইজ দ্য রিফ্লেকশন অফ পিস, রিফ্লেকশন অফ হ্যাপিনেস। যদি কেউ সুখ পেতে চায়, শান্তি পেতে চায়, মানে ইন্টারকানেকশন উইথ নেচার অ্যান্ড ম্যান, মানে ইন্টারলিঙ্ক বিটুইন নেচার অ্যান্ড ম্যান, মানুষের সাথে, হিউম্যান বিংসের সাথে নেচারের যে রিলেশনশিপ, যদি এই ইন্টারকানেকশনটা যদি ওকে না থাকে, মানুষ যদি নেচারের সাথে মিশতে না পারে, নেচারকে বুঝতে না পারে, নেচার কী চাচ্ছে এটাও বুঝতে হবে, তাহলে পরে পুরো পৃথিবী আমাদের জন্য বসবাসযোগ্য হবে। আজকে যে হারে গাড়ি বাড়ছে, যে হারে কার বাড়ছে, শহরে গাড়ি বাড়ছে, তার মানে পলিউশন বাড়ছে, এয়ার পলিউশন বাড়ছে, আমরা ফুয়েলের প্রচুর ব্যবহার করছি। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে গাছ যদি প্রচুর থাকে, প্রচুর ট্রিজ থাকে, গাছ থাকে, সেই গাছ কিন্তু কী করতে পারে, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করতে পারে, শোষণ করতে পারে। সুতরাং সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্স করতে পারে। এই জন্য আমরা যদি একটা বিষয় খেয়াল রাখি যে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আমরা যদি একটু চলি, দ্যাট মিনস অনেক সময় দেখা যায় যে শহরে মানে দেখা যায় এত বেশি গাড়ি, যেটা ট্রাফিক জ্যাম ক্রিয়েট করছে, মানুষের টাইম ওয়েস্ট করছে প্রচুর পরিমাণে, দেশের অর্থনীতিতে এটাও আমাদের জন্য ইম্প্যাক্ট ফেলে। কারণ মানুষ যখন টাইম ওয়েস্টের ভেতরে থাকে, কারণ 10 মিনিটের জায়গায় যখন 1 ঘন্টা লেগে যাচ্ছে, বা আধা ঘন্টার মানে সময় যখন 2 ঘন্টা লেগে যায়, তখন কিন্তু সময় নষ্ট হচ্ছে। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সময় নষ্ট হচ্ছে। সুতরাং যে মানে ফিডব্যাক ইন দ্য অফিস বা কলকারখানার কাজকর্মে কিন্তু ব্যাঘাত করছে। তো আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ন্যাচারাল যে বিষয়টা, প্রাকৃতিক যে বিষয়টা, প্রকৃতিকে কীভাবে মানে সবুজ রাখা যায়, প্রকৃতিকে কীভাবে নর্মাল রাখা যায়, এই বিষয়টা নিয়ে আমাদের সবথেকে বেশি এখন সোচ্চার হতে হবে। কারণ ক্লাইমেট চেঞ্জ এই ইস্যুটা কিন্তু আমরা শুধু স্টুডেন্ট লাইফে কিংবা চাকরির পরীক্ষায় শুধু মুখস্থ পড়ি, হ্যাঁ, কিন্তু আসলে বাস্তবতায় যদি আমরা লক্ষ্য করি যে এখান থেকে 50 বছর পরে, 100 বছর পরের যে পৃথিবী কোন অবস্থায় যাবে, পানির ক্রাইসিস কেমন দেখা দিবে, আমাদের সুপেয় পানি, ড্রিঙ্কিং ওয়াটারের যে অভাব দেখা দিবে, বা প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে কিনা, গ্লোবাল ওয়ার্মিংটা কোন পর্যায়ে যাবে, গ্রিনহাউস ইফেক্ট, গ্রিনহাউস গ্যাসেস কোন পর্যায়ে যাবে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। চলুন আমরা পরিবেশ সম্পর্কে, পরিবেশ রক্ষা, মানে এনভায়রনমেন্টাল যে সেভিংস, এনভায়রনমেন্টাল যে কনসাসনেস, এনভায়রনমেন্টাল যে প্রেজারভেশন, প্রকৃতির যে ভালোবাসা, প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতিকে সুন্দরভাবে সাপোর্ট করা, এই বিষয়ে আমরা প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হই। তাহলে আমরা একটা সুন্দর পরিবেশ, সুন্দর নেচার আমরা ভবিষ্যতের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য রেখে যেতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।